আজকে চ্যাপ্টার স্টার্ট করার আগে আমরা একটু লাস্ট ক্লাসে যেটা ছিল একটু ওভারভিউ করে দিই, হ্যাঁ, একটু রিভিউ করে নিই, তাহলে আর কি ইজি হবে। নাও আমরা যখন কস্টিং করি কোনো প্রোডাক্টের কোন তিনটে এলিমেন্ট আমরা কনসিডার করি, ওকে? এটাকে আমরা প্রোডাক্ট কস্ট বলতে পারি অথবা ম্যানুফ্যাকচারিং কস্ট বলতে পারি, ওকে? যে কোনো একটা বলতে পারি। তো কোন তিনটে এলিমেন্ট আমরা কনসিডার করব স্যার ম্যাডাম? লেখা আছে ফার্স্টে ডিরেক্ট ম্যাটেরিয়াল, আমরা ওই প্রোডাক্টটা বানানোর জন্য কি টাইপের ম্যাটেরিয়ালস ইউজ করব, ওকে? তারপর ডিরেক্ট লেবার, ওকে? যারা যে লেবারগুলো ওই প্রোডাক্টটা দিয়ে শুধু কাজ করবে, ওকে? ওই প্রোডাক্টটা না থাকলে এই লেবারগুলো দরকার হবে না। এবং লাস্ট হচ্ছে ম্যানুফ্যাকচারিং ওভারহেড, ওকে? ম্যানুফ্যাকচারিং ওভারহেড কি, যদি ইজি ল্যাঙ্গুয়েজে বলি সেই কারখানাতে কি কি খরচ হচ্ছে, হেড অফিসের খরচ, ওকে? ম্যাটেরিয়াল, লেবার এবং আনুষঙ্গিক খরচ, ওকে? নাও এর মধ্যে এটা গেল প্রোডাক্টের কস্ট। এখন এই দুইটাকে কি বলি আমরা, এই দুটো যদি অ্যাড করি প্রাইম কস্ট। প্রাইম কস্টের মানে কি, যেটা লাগবে মেইন, কি লাগে, মানে এটা বাদ দেওয়া যাবে না। না না সবই লাগে। প্রাইম কস্ট হচ্ছে আমার ম্যানুফ্যাকচারিং ওভারহেড ছাড়া। সো বেসিক্যালি এটা বোঝাচ্ছে যে আপনার যদি ম্যানুফ্যাকচারিং ওভারহেড ছাড়া আপনার এই ম্যানুফ্যাকচারিং ওভারহেড তো আমার থাকবে, তাই না? যে প্রোডাক্টটা বানাই বা না বানাই এই ম্যানুফ্যাকচারিং ওভারহেড তো আমার থাকবে, তাই না? এই প্রোডাক্টটা ইউজ করার জন্য আমার এক্সট্রা কি খরচ লাগছে, ঠিক আছে? আর লেবার আর ম্যানুফ্যাকচারিং ওভারহেড কি, কনভার্জন কস্ট। কনভার্জন কস্ট মানে কি, কনভার্টিং ওয়াট, কনভার্জন মানে কনভার্টিং টু সামথিং, তাই না? এটা থেকে সে এখন যদি আমি একটা পানিকে ডিপ ফ্রিজে রাখি ওটা কি হয়ে যাবে, তো কনভার্ট হচ্ছে না, পানিটাকে কনভার্ট করছি ইনটু বরফ। তো এখানে আমি কি কনভার্ট করছি, এই র ম্যাটেরিয়ালসটাকে। কনভার্জন কস্ট কি আমার ডিরেক্ট লেবার এবং ম্যানুফ্যাকচারিং ওভারহেড। তার মানে কি র ম্যাটেরিয়ালসটাকে আমি যদি ফিনিশ প্রোডাক্টে রেডিমেড ফিনিশ প্রোডাক্টে করতে চাই তাহলে আমার কি খরচ লাগবে সেটাকে বলে কনভার্জন কস্ট, ওকে? না কনভার্জন কস্ট আমাদের কেন লাগে, মানে এটা দেখলে আমরা কি বুঝি, কনভার্জন কস্ট দেখলে আমরা কি বুঝি যে আমরা যদি ম্যাটেরিয়ালটাকে একই রাখতে চাই, মানে আমি আমার কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ করবো না, হ্যাঁ, কোয়ালিটি নিয়ে র ম্যাটেরিয়ালসের কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ করবো না, আমি তাহলে খরচটা কমাবো করতে এই দুটো থেকে কমাবো, রাইট? এর জন্য আমরা এই ক্যালকুলেশনটা করি যে খরচ, যে ম্যাটেরিয়াল ছাড়া আমাদের কি খরচ আমরা কমাতে পারি, ওকে? বুঝে গেছে? নাও একটা এক্সাম্পল আমাকে বলেন, আমি যদি আমার সেলসম্যানদের কমিশন বেসিসে রাখি বা আমাকে অ্যাডভার্টাইজিং করি, ঠিক আছে, সেটা কি আমার এই ম্যাটেরিয়াল কস্টে আসবে? কেন আসবে না? বা ম্যানুফ্যাকচারিং ওভারহেডে আসবে? মানে এই তিনটার মধ্যে কোথাও আসবে আমার যে সেলিং কস্টটা হয়? স্যার ডাইরেক্ট লেবার তো আসবে, কারণ কি না লেবার না, লেবার না, ওটা ডিরেক্ট লেবার না, ওরা সেল করছে, ওরা বানাচ্ছে না। এটা মাথায় রাখবে, এটা কিন্তু ম্যানুফ্যাকচারিং কস্ট বানাতে, আর ওরা কি করছে, সেল করছে, ওরা বানাচ্ছে না। আলাদা টিম আসবে না। এটা কোথায় যাবে, ওটা আমার খরচ, ওটা যাবে আমার নন ম্যানুফ্যাকচারিং কস্টে, ওকে? যে এটার পরে একটা নন ম্যানুফ্যাকচারিং কস্ট থাকে সেখানে অ্যাড করবো, ঠিক আছে? বুঝে গেছে? এটাই ছিল বেসিক্যালি লাস্ট ক্লাসের যে জিনিসটা। নাও ভ্যারিয়েবল কস্ট কি বলতে পারবেন? ভ্যারিয়েবল যেটা চেঞ্জ হয়েছে, যেটা যে কষ্ট চেঞ্জ হয়েছে চেঞ্জ হয়, আচ্ছা। আর ফিক্সড কস্ট কি, সেটা যেটা প্রত্যেকটার ক্ষেত্রে একই সমান থাকবে। সমান থাকবে, ঠিক আছে? এখানে একটু কি কথা আছে, টোটাল ভ্যারিয়েবল কস্ট চেঞ্জ হয়, আচ্ছা সেটা আমি বোঝানোর সময় বলবো, এখন তো বললে ডিফিকাল্ট হবে না। কথা ঠিক আছে, ভ্যারিয়েবল কস্ট কি, আপনার যত প্রোডাকশন হবে তত বেশি সেটা মনে করেন কস্টটা বাড়বে। এখন মনে করেন যে ফর এক্সাম্পল ফোনে কথা বলতেছেন, রাইট? এখন পার মিনিট কয়টা টাকা, একটা কাছে 1 টাকা দেবে, বেশি কাটা আছে। এখানে করো না, না স্যার, বলে তো বলতে পারি না স্যার। এখন কি এফএনএফ এর অপশন আছে? না স্যার। আচ্ছা আমাদের সময় এসব হিসেব করতে হতো, এখন তো হোয়াটসঅ্যাপের যুগ। স্যার মিনিট কথা বলতে 1 টাকা 5 জন এফএনএফ করতে হতো। আমি 1 টাকা 20 পয়সা কাটা। ও ফোনে কথা বলো, ও হোয়াটসঅ্যাপে কথা বলো, যাই হোক।
সে ফর এক্সাম্পল 1 টাকা, সে ফর এক্সাম্পল পার মিনিট 1 টাকা কাটে, ওকে, ইকুয়ালস টু 1 টাকা। নাও আমি যদি 1 মিনিট কথা বলি আমার 1 টাকা যাবে, আমি যদি 20 মিনিট কথা বলি আমার কত যাবে? 20 টাকা। 20 টাকা, রাইট রাইট। তো আমি তো একটা জিনিস বলতে পারি যে 1 টাকা তো ফিক্সডই থাকবে, এটা বাড়লো কি হবে? আমার ইউনিটের সাথে, রাইট। আমি বলতে পারি কি আমার টোটাল ডলার অ্যামাউন্ট, ওকে, টোটাল ডলার অ্যামাউন্ট ভ্যারি করবে। যখন বলবেন যে আমার টোটাল যে ডলার অ্যামাউন্টটা হবে এই যে 20 টাকাটা, এটা আমার টোটাল ডলার অ্যামাউন্ট না, যতক্ষণ আমি কথা বলছি আমি ততক্ষণে খরচ দিচ্ছি, ওকে। এখন মনে করেন আচ্ছা এই পার ইউনিটটা পড়ে দেখছি ফিক্সড কস্টটা, ঠিক আছে। হোয়াটসঅ্যাপে কথা বলেন, ওয়াইফাই ইউজ করেন, রাইট। ওয়াইফাই কি জিজ্ঞেস করবে ভাই 1 ঘন্টা কথা বলছো না 2 ঘন্টা কথা বলছো? জিজ্ঞেস করবে না। ওয়াইফাই কি হলো মাসের শেষে আমাকে 1000 টাকা দিয়ে দিবে, রাইট। তো সেটা আমার কি ফিক্সড কস্ট না, সে 1000 টাকা, সেটা আমার ফিক্সড কস্ট না। তার মানে কি আপনি যত ইউনিট ইউজ করেন, যত ইস্যু ইউজ করেন, ডাজন্ট ম্যাটার, আমার খরচটা সেম থাকবে। আরো কোম্পানির জন্য সবচেয়ে ইজি ফিক্সড কস্ট কোনটা? রেন্ট। যদি ভাড়া বাড়িওয়ালা কিছু জিজ্ঞেস করবে না ভাই 20টা ইউনিট বানিয়েছো না 2000 ইউনিট বানিয়েছো, আমার ভাড়া এত, আমার ভাড়া দিয়ে দিবো, রাইট। না, এটা গেল টোটাল অ্যামাউন্ট, মাথায় রাখবেন। আমি এখন টোটাল অ্যামাউন্টের কথা বলছি, টোটাল অ্যামাউন্ট, ওকে। টোটাল অ্যামাউন্টে ভ্যারিয়েবল কস্ট ফিক্সড কস্ট বসলাম। এখন আপনি যদি একটা অ্যানালাইসিসে যান, দিস কোর্স ইজ নট অ্যাবাউট দ্য ফিক্সড কস্ট কি ভ্যারিয়েবল কস্ট, ওকে। এই কোর্সটা বেসিক্যালি আপনাকে অ্যানালাইসিস করায়। না, এখন যদি আমি ভ্যারিয়েবল কস্ট পার ইউনিটে চলে যাই, একটু কনসেন্ট্রেশন আলাদা হারায় যাবে। ভ্যারিয়েবল কস্ট পার ইউনিটে চলে যাবে, তখন কিন্তু এই ভ্যারিয়েবল কস্টটা একেবারে ফিক্সড হয়ে যায়। কিভাবে জানেন? আমি যদি 1 মিনিট কথা বলি আমার 1 টাকায় তো যাচ্ছে, তাই না? পার ইউনিট আলাদা আলাদা ইউনিটগুলো 1 টাকা। আমি যদি পার ইউনিটে চলে যাই 1 টাকায় যাচ্ছে না, তাই না? এখন আপনি 3 জনের সাথে কথা বলেন, 2 জনের সাথে কথা বলেন না 1 জনের সাথে কথা বলেন, পার ইউনিটে একই যাচ্ছে। কিন্তু এটা আপনার ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট, যখন ও পার ইউনিটে চলে যায় তখন কিন্তু কাইন্ড অফ ফিক্সড হয়ে যাচ্ছে সে। কিন্তু আপনি যখন ফিক্সড কস্টের কথা যাচ্ছেন, এখন মনে করেন যে আপনার রেট হচ্ছে 1 লাখ টাকা, রাইট। এখন আমি যদি এখানে 20,000 ইউনিট বানাই, তাহলে আমার কত টাকা যাচ্ছে পার ইউনিট? 5 টাকা যাচ্ছে না? পার ইউনিট আমার 5 টাকা যাচ্ছে। এখন আমি মনে করেন এই 20,000 এর বদলে করে ফেললাম 25,000 টাকা, 25,000 ইউনিট, তাহলে কত যাচ্ছে আমার? 4 টাকা। 4 টাকা যাচ্ছে না? তার মানে কি আমি যখন ফিক্সড কস্টের কথা বলবো, যখন ফিক্সড কস্টের কথা বলবো, আমার যখন ইউনিটটা বাড়বে আমার ফিক্সড কস্ট পার ইউনিট কমে আসবে। আবার এটাকে যদি আমি এখন 10,000 ইউনিট বানাই তাহলে কত যাবে? 10 টাকা স্যার। 10 টাকা পার ইউনিট চলে গেল না? তার মানে ফিক্সড কস্ট কি হলো? যখন আমার ইউনিট কমে গেল আমার ফিক্সড কস্ট বাড়তে থাকলো, যখন আমার ফিক্সড কস্ট আমার ইউনিট বেড়ে যাবে আমার ফিক্সড কস্ট কমে যাবে। ডিফিকাল্ট? ওটাই বলো, যখন পার ইউনিটে আসবে না, যখন পার ইউনিটে আসবে তখন সে ভ্যালু, কারণ ফিক্সড কস্টকে আমি 1 টাকা তোমাকে চার্জ করলাম, তুমি তোমার প্রোডাকশন বাড়াও। এটাই হলো কি অ্যানালাইসিস, যে মাঝে মাঝে কোম্পানিরা কি করে, মনে করলেন যে প্রত্যেকটা মনে করেন যে আপনার ক্লায়েন্ট বেসিস, হ্যাঁ, প্রত্যেকটা কোম্পানি করে কি যে মনে করেন যে আচ্ছা আমি 25% মার্জিনে ছেড়ে দিই, ঠিক আছে। এদিকে স্যাররা সবাই চিন্তা করলো যে আমি 25% প্রফিট মার্জিনে আমার সব কাজ করবে, ওকে। যখন কাজ কম, আজকে মনে করেন এখন অর্ডার অনেক কমে গেছে, হ্যাঁ, তখন তারা কি করবে? তারা কি বার্গেনিং পাওয়ার করতে পারবে? তারা কি করবে ভাই 15% মার্জিন করবে। কেন? ওদের একটা কথা বলে আমার খরচটা যাতে উঠে, এই ফিক্সড কস্টটা, এই ফিক্সড কস্টটা যাতে আমার উঠে যায়, সেটা কি ইউনিট বাড়ায়, ওকে। ইউনিট বাড়াইলে ফিক্সড কস্টটা কমায় আসে। বুঝতে পারছেন ম্যাডামরা? বুঝেন নাই? আর ফোন ঠিক আছে তাই? আচ্ছা, মাঝে মাঝে কোম্পানিরা কি করে, ফিক্সড কস্ট যে পার ইউনিট আপনি যত প্রোডাকশন, মনে করেন আপনার বাড়ি ভাড়া, ঠিক আছে। এখন মনে করেন যে আপনার 4 জন ফ্রেন্ড মিলে ওই বাড়িতে থাকেন, ঠিক আছে। এখন আপনার বাড়ি ভাড়া হলো 10,000 টাকা, সে আপনার 4 জন বন্ধু
4টা রুমে থাকেন, 10,000 টাকা হলে পার পার্সন কত করে দিবেন? আর 2500 টাকা, রাইট? 2500 টাকা। এখন আপনি বলবেন যে না 2500 টাকা বেশি পড়ে যাচ্ছে, না, আরেকজন। 5 জন থাকি, আরেকজন নিয়ে আসি, তাহলে আপনার পার ইউনিট এখন কত হবে? 2000। 2000 হয়ে গেল না? 2000 হলো, তখন কি হলো আপনার ওই ফিক্সড কস্টটা, কমে গেছে। কেন যেহেতু আপনার ইউনিট বেড়ে গেছে এই জন্য আপনার ফিক্সড কস্টটা পার ইউনিট কমে আসবে। এর জন্যই কোম্পানির মাঝে মাঝে কি হয় যে বাল্ক প্রোডাকশন চলে। আপনি বাল্কে গেলে আপনার কম টাকা দিতে হয়, কেন মাঝে মাঝে বললে ভাই আমি বেশি করে কিনতেছি আপনি একটু কমাই দেন। ওই যে পাইকারি বলে দেবে। হ্যাঁ, কেন? এইটাই হিসাব যে আপনার ফিক্সড কস্টটা আপনি কমাই ফেলবেন, আপনার যে ফিক্সড খরচটা আছে সেটা আপনি কমাই ফেলতেছেন, তাই না? কারণ আপনি আপনার থেকে বেশি করে প্রোডাক্ট নিচ্ছেন। এর জন্য যখন বাল্কে যান তখন আমরা বেশি ডিসকাউন্ট চাই, রাইট? একটু আগে যে এক্সপ্লেন করলাম সেটা এখানে বলা আছে, পার ইউনিট বাড়িটা এখানে বলা আছে। ওকে, এতটুকু বুঝে গেছে? জি স্যার। তাহলে একটু আনসারটা বলুন তো এটা। Which of the following costs would be variable with respect to the number of homes sold at Baskin's or Robbins shop? There may be আছে। এখানে একটা জিনিস দেখেন, এখানে কি একটা আনসার হবে না দুইটা আনসার হবে? এটা বলে দিচ্ছি। যাই হোক, এখানে যদি আমি এটা না বলতাম, এই কথাটা দেখেন, কস্ট মানে কি একের অধিক আনসার হবে। সো কোশ্চেনটা দেখবেন, ওকে? এখানে কি একের অধিক কি কি হতে পারে বলেন? কোশ্চেনটাকে বুঝুন। আমি ভ্যারিয়েবল কস্ট আনছি, এবি কোনটা হতে পারে? সি তো আছে স্যার, দ্য কস্ট অফ আইসক্রিম, এটা একটু আচ্ছা, আর কোশ্চেনটা বুঝছেন? কোশ্চেনটার মানে কি স্যার? কোশ্চেনটার মানে কি বুঝছেন? কোন কস্টটা বেড়ে গেল? কোশ্চেনটা কি? কোশ্চেনটা বলছে যে সে যে আইসক্রিম কোন বিক্রি করছে এখান থেকে ওর ভ্যারিয়েবল খরচগুলো কোনগুলো হতে পারে। ওকে, সি আর ডি। না স্যার, এ নাম্বার। বি তো হবেই না। সি সি আর ডি স্যার। আর সি স্যার। এ আর সি কে সিডি কে এই যে স্যার সিডি হবে, সিডি এ হবে না। এখন করেন এই লাইটটা, আপনার স্টুডেন্ট এখন যতজনই আছেন, আমার তো এই লাইটটা জ্বালা রাখতে হতেছে না। এখন এখান থেকে যদি আরো 20 জন আসতো আমার তো একই খরচ লাগতো না। স্যার কিন্তু এই যে স্যার আইসক্রিম যদি বেশি বিক্রি করে, ফ্রিজ যদি বেশি লাগে তাহলে তো স্যার না না না, আপনি আমার পার ইউনিটে চলে যাচ্ছেন, টোটালে জিজ্ঞেস করছি। পার ইউনিটে যাবেন না, বেশি আর টোটাল কত? সি কারণ যত বেশি আইসক্রিম খাবে তত বেশি ন্যাপকিন নিবেন, ন্যাপকিন যাবে। রাইট? যত বেশি আর কস্ট অফ আইসক্রিম এটা ভুলে যাচ্ছেন, ইজ নো ডাউট। বুঝে গেছে? বেশি হিসাব করে। বেশি অ্যানালাইজ করে। আচ্ছা আচ্ছা, এই কোর্সগুলো এই দুটো চ্যাপ্টার উপর একটু কনসেন্ট্রেট করেন, বিকজ এই পরের চ্যাপ্টার 3 চ্যাপ্টার 4 যেগুলো শুরু হবে ওগুলি ফুললি ম্যাথমেটিক্যাল। তো এগুলো যদি টার্মসগুলো না মনে রাখেন, ওই টার্মসগুলো জীবনও মানে ম্যাথসগুলো জীবনও শেষ করতে পারবেন। ম্যাথস ছোট কিন্তু টার্মসগুলো ইজ ভেরি ইম্পর্টেন্ট। নাও, what is committed fixed cost? Investing with multi-year planning horizon cannot be significantly reduced in short term. Now, committed fixed cost মানে কি? Committed fixed cost হচ্ছে যেটা আপনার always fixed cost থাকবে। Say for example, নাম্বার লেভেল থাকে। হ্যাঁ, মানে কোন দাম বাড়ুক বা না কমুক সেটা বিষয় না। Say for example আপনার রেন্ট, আপনার রেন্ট কিন্তু লং টার্মের জন্য। আপনি মনে করেন যে বললেন যে ভাই আমি 2 বছরের জন্য এই ভাড়াটা নিলাম তোমার থেকে, 2 মাস পর বললাম ভাই পাচ্ছি না, ভাড়াটা কমায় দেন, দিবে? বাড়িওয়ালা কখনই করবে না। তারপর আপনার মনে করেন ডেপ্রিসিয়েশন কি মানে কি? ট্রান্সলেশন না, মানে কি? জন এ প্লাস বলো, ডেপ্রিসিয়েশন মানে কি? এ প্লাস প্রায় 120 টাকা দিন বলো, ভুলে গেছো? জিজ্ঞেস করো আপনি ডেপ্রিসিয়েশন কি? ও বলতে ভেরি মনে নাই, আমার কি মনে থাকে? আচ্ছা, ডেপ্রিসিয়েশন মানে হচ্ছে
যে এই টেবিলটা আজকে যা কিনলাম কালকে কি একই দাম থাকবে? না, এখন মনে পড়ছে? তো আপনার যখন একটা অ্যাসেটের দাম কমতে থাকে সেটাকে বলে ডেপ্রিসিয়েশন। নাও এখন কমিটেড ফিক্সড কস্ট যেটা আপনার শর্ট টার্ম আপনি চেঞ্জ করতে পারবেন না। ডিসক্রিশনারি ফিক্সড কস্ট যদি ইচ্ছা হয়, মনে করেন যে আমি বললাম আমি প্রতি মাসে, মনে করলাম আমি শাকিল আল হাসানকে নিলাম অ্যাজ আ ব্র্যান্ড অ্যাম্বাসেডর, কত নেয়? তুমি এত ফলো করো। এখন সে ফর এক্সাম্পল সে মনে করেন যে বলবে ভাই আমার মাসে আপনি এই 15 লাখ টাকা করে দিয়ে, ঠিক আছে? শাকিল আল হাসান বললো যে ভাই মাসে আমরা 15 লাখ টাকা করে দিয়ে, এখন দেখলাম বিক্রি হচ্ছে না, সে মারামারি করতে বলে আমার সেল কমে গেছে, তাই না? তাহলে আমি বলতে ভাই 15% কোনো দিব না, বাদ দাও, আমি সাকিব কাটিয়ে নিই, বেটার ও শুধু বিয়ে করে কাউকে মারে না, তাই না? তো আমি এটা বলতে পারি না, তো আমার ফিক্সড কস্টটা কমে গেল না, যে আমি চাইলে শর্ট টার্মের মধ্যে আমি ধাপ করে ফিক্সড কস্টটা চেঞ্জ করতে পারি। অ্যাডভার্টাইজিং, এখন মনে করেন যে ওষুধ কোম্পানির সবচেয়ে বড় এক্সপেন্ডিচার কোনটা জানেন? ওষুধ কোম্পানি সবচেয়ে বড় এক্সপেন্ডিচার, একটা মেডিসিন কোম্পানি সবচেয়ে বড় এক্সপেন্ডিচার কি হতে পারে জানেন? রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট, ওষুধ বানানো। আর তারা সে একটা খরচ ধরে নিল যে প্রতি মাসে আমার একটা আমি রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের মধ্যে সে বলল যে আমি 3 থেকে 4 কোটি টাকা স্পেন্ড করবো, 4 কোটি টাকা স্পেন্ড করলাম শুধু ওষুধ বানানোর ক্ষেত্রে। সে দেখলো যে ভাই এখন বেশি রোগ টোগ আসতেছে না, হ্যাঁ রোগ টোগ কমে গেছে, আগের রোগী ওই ম্যালেরিয়াই চলতেছে, জ্বরই উঠতেছে, সবার সিজনাল জ্বর উঠতেছে, অন্য কোনো কিছু আসতেছে না, কারণ কেউ বাদর টাদর খাচ্ছে না, হ্যাঁ তো অন্য কোনো ওষুধ হচ্ছে না, যে রিসার্চ এন্ড ডেভেলপমেন্টে খরচ করার দরকার নেই, কমায় ফেলো। সে কি হলো, হাম করে চেঞ্জ করে ফেলতে পারলো না। ডিসক্রিশনারি মানে কি? ডিসক্রিশনারি মানে কি বলতে পারবেন? আমার ইচ্ছা, আমার ইচ্ছা হলো, তাই না? ডিসক্রিশনারি হলো যে এখন ইচ্ছা হলে চেঞ্জ করতে পারবো, ইচ্ছা না হলে নাও করতে পারবো, রাইট? এটা হচ্ছে আমার ইচ্ছা, আমার ইচ্ছা ফিক্সড কস্ট। এখন মনে করো আলবির একটা ফিক্সড কস্ট কি? ফুটবল খেলা, মাঠ ভাড়ানো না, এখন ওর খরচ বেড়ে গেছে, তাই না? খরচ বেড়ে গেছে, এখন মনে করো ওর চিরাগুন ট্রাভেল করতে হবে মাঝে মাঝে, হ্যাঁ তখন কি বলো যে আছে এবার আমি ফুটবল না গেলে ওই খরচটা এদিকে নিয়ে আসতে হবে, ওকে? এটা ওর ডিসক্রিশন, আমার ইচ্ছা, ওর ইচ্ছা খরচ। স্যার ওই বললো আমি খরচ দিয়ে দেবো আমার ইচ্ছা, হ্যাঁ ওই বললো যে আমি খরচ দিয়ে দেবো আমার ইচ্ছা। ওর ইচ্ছা, ওর খরচ বেড়ে গেল। এইগুলা আচ্ছা আচ্ছা একটা জিনিস বলে, ইলেকট্রিসিটি, ইলেকট্রিসিটি কি আপনার ফিক্সড কস্ট না ভ্যারিয়েবল কস্ট? বলতে পারবেন? ভ্যারিয়েবল কস্ট। বাসায় 1 মাস লাইট ফ্যান বন্ধ করে এসে বলে, হ্যাঁ দেখেন ইলেকট্রিসিটি বিল আসে না, আসবে না? তাহলে এটা ভ্যারিয়েবল কস্ট হবে না, খরচ তো আসলো, আমি ইউজ করলাম কিন্তু 100 স্যার মানে হ্যাঁ চেঞ্জ হয়, কিন্তু একটা খরচ সবসময় ফিক্স থাকে, যে লাইন চার্জ বা যেটা আমরা বলি, তাই না? সেই খরচটা তো আসবে, মিটার চার্জ বা লাইন চার্জ যদি আপনি বলেন সেটা তো খরচটা থাকবে, সেটা তো খরচ। আর সেটাকে আমরা বলি মিক্সড কস্ট, যে ভ্যারিয়েবল কস্ট এবং ফিক্সড কস্ট দুইটার কম্বিনেশন মিক্সড কস্ট, ওকে? মিক্সড কস্টের ফর্মুলা কি? হায়ার মার্কসে বা ও লেভেলে যারা করছেন তারা এই ফর্মুলাটা কখনো দেখেছেন? জি স্যার, সবাই দেখছেন, মনে নেই? y equals to mx plus c, ইকুয়েশন হ্যাঁ y equals to সবসময় মনে করতে এটা কোথায় ইউজ করে, কে ইউজ করে এইসব ইকুয়েশন? এখন ইউজ হবে, হ্যাঁ আপনার ডে টু ডে লাইফে এটা সবসময় ইউজ করে। এখন আমি বলি, এখন মনে করেন একটা এমপ্লয়ের স্যালারি, হ্যাঁ এখন মনে করেন একটা এমপ্লয়ের স্যালারি, আমি বললাম যে সে প্রতি মাসে 10,000 টাকা ইনকাম করে, সে 10,000 টাকা ইনকাম করে। এখন তাকে আমি বললাম যে তুমি যদি এই 6 ঘন্টার বেশি কাজ করো তুমি ওভারটাইম পাবা, ঠিক আছে? আমি বললাম সে পার ডে ওভারটাইম, সরি পার ঘন্টায় সে ওভারটাইম 100 টাকা করে পাবে, সে পুরা মাসে সে 80 ঘন্টা কাজ করবে, তাহলে সে কত টাকা ওভারটাইম পাবে? তাকে বললাম তুমি 100 টাকা করে ওভারটাইম পাবে, 8,000 টাকা, ঠিক আছে? 100 টাকা করে ওভারটাইম, স্যার আরো ইজি করে 100 টাকা করে ওভারটাইম পাবে, ওকে? পার আওয়ার সে 800 ঘন্টা কাজ করবে,
এক মাসে ওভারটাইম বা 80 ঘন্টা কাজ করে যান ইজি করে দেন, ঠিক আছে? তাহলে সেই ওভারটাইমে কত টাকা পাবে? 8,000 হ্যাঁ 8,000 8,000 পেল, তাহলে তার টোটাল স্যালারি আমি কত? 8,000 কত? 8,000 প্লাস 10,000 8,000 প্লাস 10,000 10,000 কেমনে পেলেন? এটা তো ওভারটাইম না বেশি কামাই। এটাই হচ্ছে ফর্মুলা। এই mx প্লাস c কি? আপনি 800 ইনটু 100 করলেন না, সরি 80 ইনটু 100 করলেন না, এবং ফিক্স স্যালারি কত? 1,000 না? ওটা প্লাস কি বলছো? টি আমি টি তোমাকে লাইন বা পি মনে করেন। না যাই হোক, যাই হোক, এটা হচ্ছে হ্যাঁ, যাই হোক, এটাই হচ্ছে আপনার ইকুয়েশনের মেইন যে ফিক্সড কস্ট এবং ভ্যারিয়েবল কস্ট যদি মিক্স থাকে সেটা হচ্ছে আপনার মিক্সড কস্ট। এটাকে ট্রাই করেন তো ক্যালকুলেট করার, ক্যালকুলেট করলেই সেটা চোখ উঠে আসে। তুমি কি চেক করছো? আচ্ছা ম্যাথসটা করুন, আমি এত কিছু তো বলছেন যে আমি লিখতেছি। আচ্ছা এটা একটু ক্যালকুলেট করুন স্যার প্লিজ। এর ফিক্স কত? 40। আচ্ছা গেলাম 40 টা আসলো, আসলো নেক্সট টোটাল কস্ট আসলো 40, রাইট? এখানে ভ্যারিয়েবল কস্ট কত পার ইউনিট? 0.03 আর কত ইউনিট ইউজ করলাম? 2000 2000। কত আসলে এখন তো 0.03 না 100। তার মানে আমি বলতে পারি এবার আমার খরচ কম। ইজি? এটা পরীক্ষায় এখন আসবে না। পরীক্ষায় আসবে কিন্তু পেঁচায় আসবে। আমাদের সমস্যা সোজা খেতে পছন্দ করি। হ্যাঁ আমাদের বাঙালিদের সমস্যা সোজা খেতে কখনো পছন্দ করি না। দেয় তোমার কোনো অপশনটা আসেনি আছে। আচ্ছা আপনাদের লার্নিং অবজেক্টিভ 5টা ইউ ডোন্ট নিড ফর ইওর কোর্স, ওকে? এই অবজেক্টিভটা আপনারা বাদ দিতে পারেন। লার্নিং অবজেক্টিভ 5 খুব ভয়াবহ জিনিস করতে হবে। এর লার্নিং অবজেক্টিভ 5 এটা আপনারা চাইলে আপনারা বাদ দিতে পারেন। চাইলে মানুষ আর নির্বাদ দিতে মানে খুব সুন্দর সুন্দর জিনিস আছে, ওইটা আমি অন্য যারা সিনিয়র টিচার আছে তাদের হচ্ছে আপনারা এটা পড়বেন। অল দ্য বেস্ট। ওকে নাও কন্ট্রিবিউশন ফরম্যাট, এটা আপনারা ম্যানেজার অ্যাকাউন্টিং এ অনেক ইন ব্রিফ করবেন, অনেক ইন ডেপথে পড়বেন, বাট দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন ম্যানেজার অ্যাকাউন্টিং অর কস্ট অ্যাকাউন্টিং, যেটা আমি বলি। এই একটা জিনিস দিয়ে একটা কোম্পানির পুরো চেহারা বদলানো যায় এই একটা ছোট ফর্মুলা। গ্রস প্রফিট শিখছেন না? জি স্যার। গ্রস প্রফিট কি? সেল এ প্লাস আর এ প্লাস বলেন, এ প্লাস পাইছেন কি শিখছেন বলেন? জানো ও জানে, আমি জানি, ও মানে ওয়েট করতেছো স্যার আমাকে জিজ্ঞেস করবে। বলো তুমি ম্যাডাম, ওই পাইছে ও এ প্লাস তুমি এ পাইছো না? ও জানে এ প্লাস কোন লিখতেছে? বলো কি বলবো স্যার? আসতেছে আর স্যার আমি ওর নিয়ে তোমার টেনশন করতে হবে না। এখন বলো গ্রস প্রফিট কি? বলেন স্যার, তুমি বলো স্যার সেলস মাইনাস মানে কি? গ্রস প্রফিট বলতে স্যার উৎপাদন খরচ, উৎপাদন খরচ, উৎপাদিত খরচ স্যার। উৎপাদিত খরচ, জি স্যার। প্রফিট তো খরচ কি হবে? আচ্ছা লাভ আচ্ছা গ্রস প্রফিটের ফর্মুলা কি? মাইনাস সেল শুধু সেল সেলস, আচ্ছা নেট সেলস বলে সেলস মাইনাস কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড মানে কি? এটা হলো যেটা বলছিলাম, যে খরচটা কথা বলছিলাম, যেই আর সবার খরচ না, যে গুডসটা আমি সেল করছি, আমি মনে করেন প্রোডাক্ট প্রোডিউস করলাম 100টা ইউনিট, তার মধ্যে আমি 40টা ইউনিট সেল করলাম, ওকে? এই 40টা ইউনিট বানাতে আমার কত টাকা খরচ হলো সেটা এখানে আসবে, ওকে? এটা হলো কি কস্ট অফ গুডস সোল্ড।
এটা কারা ইউজ করে? এটা যারা এক্সটার্নাল অ্যাকাউন্টেন্ট ওরা ইউজ করে। ইন্টারনাল যারা অ্যাকাউন্টেন্টরা যারা ডিসিশন মেকিং এ থাকে তারা এই ফর্মুলাটা ইউজ করি না। আমরা ফর্মুলা ইউজ করি এই জিনিসটা, সেলস মাইনাস ভ্যারিয়েবল কস্ট। ভ্যারিয়েবল খরচের মধ্যে কি আছে? পুরা কোম্পানির যত রকমের আজে বাজে ভ্যারিয়েবল খরচ আছে, চা থেকে শুরু করে টয়লেট পেপার পর্যন্ত যত রকমের ভ্যারিয়েবল কস্ট আছে, টয়লেট পেপার শুনে না, যত রকমের ভ্যারিয়েবল কস্ট আছে সব কিছু এখানে কনসিডার করা হয়। ওকে, নাও এটা কেন কনসিডার করি? এটা প্লাস মাইনাস করে আমার কি আসে? কন্ট্রিবিউশন মার্জিন। নাও কন্ট্রিবিউশন বলতে কি বোঝায়? কন্ট্রিবিউটিং টু হোয়াট? ফুটবল খেলো না? ফুটবল খেলার সময় মাঠ ভাড়া দিতেছো না? কত করে নেয় ঘন্টায় এখন? স্যার অনেক দাম আছে 4500 4000 3000 এক এক স্লটে এক এক ফিল্ডে বেশি ভাড়া নেয় 4500 এটা কম স্যার। না না, মানে আগে তো এরকমই ছিল, এখন কত? 10 জন করে খেলো 5 আছে না ইয়া 55 জি স্যার। 5 10 জন করে গেলে 450 করে ঘন্টায়। যাই হোক, এখন যত বাড়ালাম তত খরচ কমে আসলো না? এখন বললাম যে ভাই বেশি বেড়ে গেছে, 6 এ সাইড করো, বাদ দিও, 5 এ সাইড করা আছে না, 6 এ সাইড করো, তখন আপনার খরচটা কমে আসলো না? তার মানে কি? কন্ট্রিবিউটিং টু হোয়াট? আর ওরা তো বলে না যে না তোমার 5 এ সাইডে খেলতে হবে, ওরা কি বলছে কখনো এটা? তুমি 6 জন খেলে ওরা কি বকা দিবে তোমাকে? না। তো কন্ট্রিবিউটিং টু হোয়াট? কন্ট্রিবিউটিং টু ইয়োর ফিক্সড কস্ট। যে ওরা, আমি বললাম যে ভাই 4500 টাকা আমার লাগবে, 6 জন খেলি, 20 জন খেলি, 200 জন খেলি, আমার লাগবে। আমরা যদি এখানে এখন 10 জন খেলি তার মানে আমার কত যাচ্ছে? 450 করে। এটা তোমার কন্ট্রিবিউশন মার্জিন একরকম। ওকে, এখন যদি আমি এখানে 12 জন করে ফেলি, ডিভিশন দাও ভাই, এত ভালো না আমি না। কত আসে? মানে 450 থেকে কমই আসে, তাই না? তখন তোমার কি হলো? এটা কি হলো? যে ইটস কন্ট্রিবিউটিং টু ইওর ফিক্সড কস্ট। যখন এই ভ্যারিয়েবল কস্টটা, ভ্যারিয়েবল কস্ট যেটা আছে, এই খরচটা আমি দেখবো যে আমার 30,000 টাকা কভার করে না। কোম্পানিরা কি করে? কোম্পানিরা বলে যে দেখো ভাই, ভ্যারিয়েবল খরচ কি আমার ইউনিটের সাথে সম্পর্কিত, রাইট? আমার ইউনিট বাড়লে আমার ভ্যারিয়েবল খরচটা বাড়বে, রাইট? ও বলবে যে দেখেন আপনি যদি, ওরা এরা ক্যালকুলেট করে কি, ওরা ধরে যে আমার এই মাসে 1000 ইউনিট বিক্রি হবে, ওকে? তার কত ফিক্সড কস্ট কত? 30,000। ওর বলতে হবে যে এই ভ্যারিয়েবল খরচটা, এখন মনে করেন আমি এটা বিক্রি করি সে কত 400 করে, তাহলে আমার সেলিং কত আসবে? আমি 400 করে বিক্রি করি 1000 ইউনিট, তাহলে আমার কত আসবে? 40,000। $40,000 আসলো না? আমি এতটুকু জানি। এখন আমার যারা প্রোডাকশনে থাকবে বা যারা ওখানে থাকবে তাদের বলতে হবে 40,000 আসে? 4 লাখ আসে, 4 লাখ আসে, একটা জিরো বেশি দিয়েছি। আচ্ছা, মনে করেন আমি 40 টাকা করে বিক্রি করি, ঠিক আছে? 40,000 আসলো। এখন আমার যারা প্রোডাকশনে থাকবে বা আমার যারা কস্ট কন্ট্রোল লিখে থাকবে তাদের বলতে হবে ভাই তুমি এটা 10,000 টাকার বেশি খরচ করতে পারবা না, ভ্যারিয়েবল খরচটা। তোমার বাড়ানো অ্যাডভার্টাইজিং হ্যান্ড ত্যান তুমি যদি যাই করো, তুমি 10,000 টাকার বেশি খরচ করতে পারবা না। 10,000 টাকা বেশি খরচ করলে কি হবে? আমি লসে চলে যাবো, ঠিক আছে? তখন সে কস্টিং হিসাব করে। সে যদি বলে না আমি 10,000 টাকা বেশি লাগবে, তখন আমার এখানে এটা বাড়াতে হবে, তখন আমার কোনো অপশন নেই। তখনই ইন ডেপথ অ্যানালাইসিসে যাবে, তখন এটার জন্য একটা আলাদা সুন্দর চ্যাপ্টার আছে। যখন এই কোর্সে নেই, আমাদের নেক্সট কোর্সে আসে, ওইটা ইজি কোর্স, এটা থাকলে ভালোই হবে। এটা আপনাদের ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং আছে। স্যার ইজি কস্ট ফর মানে ইজি যে না না, ওইটার সাথে রিলেটেড। এটা হচ্ছে একটা কস্ট অ্যাকাউন্টিং। এখানে আমি শুধু কিভাবে খরচ করতে, মানে কত টাকা লাগে বানাতে, হ্যাঁ ওইটা বুঝলে তারপরে না আপনি বুঝবেন যে খরচ কেমন কমাবো। আগে খরচ কোথা থেকে সেটা দেখেন, খরচটা কিভাবে ক্যালকুলেট করবো সেটা দেখবেন, তারপর কিভাবে খরচ কমানো সেটা দেখবেন। আগে আইডেন্টিফাই করো কোথায় খরচ করতেছে, ঠিক আছে? তারপর আইডেন্টিফাই করো খরচটা কোথায় কমানো যাবে। ওকে, কাকে জীবনে রাখা যায়, কাকে জীবনে রাখা যাবে না। হ্যাঁ, ও আর শেষ করছে, ওই নিজে শেষ হয়ে যাবে। বুঝলাম স্যার। যাই হোক, বুঝে সে বলছে, যাই হোক মজা করো। আচ্ছা, ও সেটা আগে যাই হোক
তো আমাদের গ্রস প্রফিটটা কি হয়? ইটস আ ট্রেডিশনাল মেথড। ওকে, গ্রস প্রফিটটা কি হয় আমাদের? ট্রেডিশনাল মেথড, অথবা আমরা বলি যে এক্সটার্নাল অ্যাকাউন্টেন্টরা ইউজ করে। ওকে, বাট whereas কন্ট্রিবিউশন মার্জিনটা আপনাকে ইউজ বাই ম্যানেজমেন্ট, যারা ইন্টারনাল কন্ট্রোল। ওকে, যারা ইন্টারনাল কন্ট্রোল তারা দেখে। আচ্ছা, এক্সটার্নাল রিপোর্টিং এ এটা কেন দেখানো হয়? বলতে পারবেন? এক্সটার্নাল রিপোর্ট যারা করে, মনে করেন যে আমার যারা সিএ যারা আমরা বলি, হ্যাঁ, ওরা এটা নিয়ে কাজ করে না কেন বলতে পারবেন? ওরা এটা নিয়ে কাজ করে না কেন? আসেন না প্লিজ, একজন মুখে হাসি আসছে, আসেন, এতক্ষণ ঘুমাইছে। এটা নিয়ে কাজ করে না কেন বলে? কারণ ইন্টারনাল অ্যাকাউন্টেন্টরা কি করে? এদিকে এদিকে স্যার, কিছু হচ্ছে না। ইন্টারনাল অ্যাকাউন্টেন্টরা কি করে? যে আমরা ইন্টারনাল অ্যাকাউন্টেন্টরা ফিউচার নিয়ে কাজ করে। এখানে যদি লস হয়ে যায় ওর কাছে কিছু করার নেই, ওর চিন্তা হচ্ছে যে এখানে যাতে লস না হয়। ইন্টারনাল অ্যাকাউন্টেন্ট কাজ হচ্ছে যে ফিউচারে আমার লস যাতে না হয়। whereas এক্সটার্নাল অ্যাকাউন্টেন্টরা কি বলে? ভাই তোমার এই অঘটন ঘটে গেছে, ওরা পাস্টের যে রেকর্ডটা আছে, পাস্টে আপনি কয় টাকা সেল করছেন, কয় টাকা বানাতে লাগছে, কয় টাকা খরচ হয়েছে, সেটা রিপোর্ট করে এক্সটার্নাল অ্যাকাউন্টেন্টরা, যারা আপনার প্রফিট এন্ড লস ক্যালকুলেট করে, রাইট? ইন্টারনাল অ্যাকাউন্টেন্টরা করে ফিউচার নিয়ে কাজ, যে ভাই আপনি যদি এটা করেন আপনার এত টাকা লস হবে। ওরা এই ক্যালকুলেশনটা করে যে ঠিক আছে, আমি যদি $1,00,000 সেল করতে পারি তাহলে আমার $10,000 প্রফিট আসে। ওকে, ওদের কাজ হচ্ছে এই জন্য তারা এই অ্যাপ্রোচটা নেয় যে আসলে আমার খরচটা কোথায় কমাতে হবে, এই জিনিসটা অ্যানালাইসিস করা হয় খরচ কমানোর ক্ষেত্রে। তাহলে বুঝে গেছে? এই দুইটা চ্যাপ্টার ইজ অল অ্যাবাউট থিওরি। এই থিওরির কারণ চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4 ইজ গোনা বি অল অ্যাবাউট ম্যাথস। এই দুইটা চ্যাপ্টার যদি কনফিউশন থাকে আগে জিজ্ঞেস করে ফেলেন, তাহলে চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4 এ স্ট্রাগল করবেন না। ওকে, আচ্ছা, ইকোনমিক্স পড়ছেন? জি স্যার। মনে আছে? মোটামুটি ইকোনমিক্স কার কাছে পড়ছো? অদিতি ম্যাম। ইকোনমিক্স ও চৌধুরী তাহলে অদিতি ম্যাম। নাইটসে কখনো Statistics course. আচ্ছা, দেখি ম্যাম কি শিখেছে, অপরচুনিটি কস্ট কি? স্যার এটা কি মনে আছে ফার্স্ট সেমিস্টারে? তাও তো সমস্যা নেই। এটা হচ্ছে যে কোনো একটা স্যাক্রিফাইস দুটোর মধ্যে একটা চুজ করলে আরেকটা যে হাই আচ্ছা, এখন ক্লাস আসার অপরচুনিটি কস্ট কি আপনাদের? স্যার আমরা শিখতে 100%। আপনাদের তো এটা আমাদের এই ওয়েদারের জন্য 100% ছিল ঘুম। মানে ঘুমের থেকে উঠলাম সবগুলোরে বকা দিচ্ছিলাম আপনাদের, যেগুলোর পরে ধরে এত সুন্দর ওয়েদার কার উঠতে ইচ্ছা করে এতদিন বড় একটা সুন্দর ওয়েদার পাওয়ার জন্য। আমরা তো বকা দিতেছিলাম। হ্যাঁ, আমরা তো বকা দিতেছিলাম, আপনি ক্লাসটা কেন রাখলেন? আমার তো সমস্যা, আমার তো ঘর চলাইতে হবে। স্যার বকা দিচ্ছে না, বকা মানে ভদ্র বসে যাই হোক, কি না, মানে নিজেরই বলছেন যে কেন আসতেছে। আচ্ছা, যাই হোক, অপরচুনিটি কস্ট কি? এখন সে ফর এক্সাম্পল মনে করেন যে গভর্নমেন্ট এখানে এক্সপ্রেসওয়ে বানানো না, উত্তরবাসীকে এক্সপ্রেসওয়ে উঠছো? কিন্তু বাস তো সবসময় উঠে না, এখানে তো থাকবে না। আচ্ছা, একবার উঠছি। আচ্ছা, যাই হোক, বাইক এখন- নিয়ে উঠলাম। হ্যাঁ, বাইক উঠতে দেন না। তুমি তো উঠো নাই, বাইক উঠতে স্যার দেবে। আমার তো ওরা প্রয়োজন হয় না স্যার। তুমি তো ওই তোমার পাশে তোমার তো বাড়তা, জি স্যার। তোমাদের কিছুই নেই। মিরপুরবাসীকে এদের দেখো, এদের হলো কি ভা উইদাউট ম্যাট্রিক্স। স্যার সব যে মেট্রোতে যে বাড়ি থাকলে লাভ আছে স্যার। ওদের জিজ্ঞেস করো আর মিরপুরে কি আছে উইদাউট মেট্রো, আরে কি জানো উইদাউট মেট্রো সবটা। যাই হোক, এখন স্যার পাতল দিলে তো করতে পাথরের ওদিক দিয়ে হচ্ছে। যাই হোক, এখন মনে করেন যে কিছু মানুষ থাকে অলওয়েজ ক্রিটিসাইজ করতে মজা পায়, রাইট? তারা বললো যে এই এক্সপ্রেসওয়ে বানানো কেন, এখানে মেট্রো বানাইতো, তাই না? আচ্ছা, এখন মনে করেন যে সে এক্সপ্রেসওয়ে বানাতে আমার লাগলো 10,000 crore। ওকে, 10,000 crore লাগবে। ওকে, এটার অপরচুনিটি কস্ট কি আমার? মেট্রো গভর্নমেন্ট বলতে হতো না, এখানে মেট্রোতে খরচ করতে পারতাম এই 10,000 কোটি। আচ্ছা, এখন কেন করছে এটা সেটা কি কেউ জানেন? এক্সপ্রেসওয়ে এখানে মেট্রো না করে এক্সপ্রেসওয়ে এখানে মেট্রো সবচেয়ে ইজি ছিল। মানে মিরপুর তো খুব ঘন বসত, ওখানে মানে রাস্তার জায়গা বের করতে খুব ডিফিকাল্ট ছিল।
কিন্তু মনে করেন আমাদের এক্সপ্রেসওয়ে তো অনেক মানে রেলওয়ের উপর জায়গা ছিল, অনেক জায়গা ছিল, ইট ওয়াজ ইজি টু মেক। কিন্তু কেন এক্সপ্রেসওয়ে বানানো এখানে মেট্রো না বানায়? ওরকম কিছু ডিসিশন থাকে। এখন মনে করেন যে হোয়াট ওয়াজ দ্য রিজন আমি যে এক্সপ্রেসওয়েটা বানাইছি, রিজনটা ছিল ওই রুটটা কারা ইউজ করে রাতের দিকে, ট্রাকগুলো, রাইট? যারা গাজীপুর টঙ্গী থেকে আসে তারা কোন দিকে যায়? সাভারের দিকে যায়, বা ওরা যত কম ঢাকা ইউজ করতে পারে। ওকে, বলছি নিচে দিয়ে তো আমরা মেট্রো যাচ্ছি, একটা তো ওখানে মনে হয় একটা পাতাল রেল করবে, এয়ারপোর্ট থেকে একটা রেল করবে। ওরা বললো যে ওই জিনিসটা, কিন্তু ওয়ের অ্যাজ মিরপুরে মেট্রো করলো কেন? আর ওরা দেখলো মিরপুরে পাবলিক ট্রান্সপোর্ট ইজ ভেরি মাচ নিডেড। ওখানে এত মানুষ, কারণ ঢাকা শহরের অর্ধেক হলো মিরপুর, রাইট? ঢাকা শহরের অর্ধেক হলো মিরপুর, আর একটা লোকের হাত মুখে। ওরা দেখলো মিরপুরে আমার যে পাবলিক ট্রান্সপোর্ট আছে ইটস ক্রেজি, এত পাবলিক ট্রান্সপোর্ট যে অর্ধেক ঢাকা শহরের অর্ধেক জ্যামে মিরপুর জন্য লেগে থাকে। তো বলে এখানে যদি আমি পাবলিক ট্রান্সপোর্ট ইনভলভ করি তখন আমার ওই বাসগুলো সরে যায়, মার্কেট থেকে সরে যায়। এর জন্য তারা ওখানে মেট্রো দিল, ওখানে এক্সপ্রেসওয়ে দিল। এরপর অনেক জিনিসপত্র আছে। সো অপরচুনিটি কস্ট বুঝে গেছে? এই চ্যাপ্টার শেষ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ কি হলো? এটা নেক্সট চ্যাপ্টার 3 থেকে বুঝবো। স্যার একটু বন্ধ করুন।